পৃথিবীর সর্বদক্ষিণে জনমানবহীন রহস্যে ঘেরা মহাদেশ অ্যান্টার্কটিকা। এই মহাদেশে প্রায় মাঝ বরাবর রয়েছে আমাদের পৃথিবীর দক্ষিণতম বিন্দু ভৌগোলিক দক্ষিণ মেরু। এখানকার প্রকৃতি ও পরিবেশ পৃথিবীর বাকি অঞ্চল থেকে সম্পূর্ণ আলাদা। একে পৃথিবীতে থাকা ভিন গ্রহের অংশ বললেও ভুল হবে না। ভিন গ্রহ জয়ের আকাঙ্ক্ষার মতোই অ্যান্টার্কটিকায় থাকা দক্ষিণ মেরু জয় করা বহুকাল মানব সমাজের স্বপ্ন ছিল। পৃথিবীর সেই ভৌগোলিক দক্ষিণ মেরু সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই পর্বে। পৃথিবীর আহ্নিক গতির অক্ষ ভূপৃষ্ঠকে যে বিন্দুকে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় কুমেরু বা ভৌগোলিক দক্ষিণ মেরু। অতীতকাল থেকে এই বিন্দুতে পৌঁছানো ছিল বহু অভিযাত্রীর স্বপ্ন। সেই যুগে আধুনিক প্রযুক্তি ছাড়াই এখানে পৌঁছানো অনেকটা চাঁদে যাওয়ার মতোই ব্যাপার ছিল। এমনকি বর্তমান যুগেও দক্ষিণ মেরুতে যাওয়া এতটা কষ্টসাধ্য কেন তা বুঝতে হলে প্রথমে জানতে হবে অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে। অ্যান্টার্কটিকা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ। এই মহাদেশ বাংলাদেশের তুলনায় 97 গুণ বড়। সাধারণত শীতকালে অ্যান্টার্কটিকার তাপমাত্রা থাকে -80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস। এমনকি গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা হয় 0 ডিগ্রির কাছাকাছি। আর যে দক্ষিণ মেরু আলোচনা করা হচ্ছে তার সর্বোচ্চ তাপমাত্রাই রেকর্ড করা হয়েছে -12 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকা মহাদেশের অনেকটা মাঝখানে রয়েছে। অ্যান্টার্কটিকার যে কোনো তীর থেকেই এখানে আসতে হলে বহু পাহাড় পর্বত অতিক্রম করে দুর্গম পথে পাড়ি দিতে হবে হাজার হাজার কিলোমিটার। তাও আবার যেন তেন পাহাড়ি পথ নয়। এমনিতেই এটি পৃথিবীর সর্বোচ্চ মহাদেশ। তার ওপর পাহাড়গুলো লক্ষ কোটি বছরের বরফের আস্তরণে ঢাকা। এত অসুবিধার পরেও এখানে কোনো রাস্তা নেই। এছাড়া বরফের এই মরুভূমিতে সঠিক দিক নির্ণয় করে হাঁটা চলাটাও অনেক কঠিন। অনেক সময় এখানকার স্বাভাবিক বাতাসের গতিও সাধারণ ঘূর্ণিঝড়ের গতির চেয়েও বেশি হয়। যদি আবহাওয়া একটু খারাপ হয় তাহলে নেমে আসে সাদা অন্ধকার। তখন আগে পিছে উপরে নিচে ডানে বামে সব দিকেই শুধু সাদা আর সাদা। ইউরোপিয়ান ও আমেরিকান অভিযাত্রীরা দক্ষিণ মেরুতে পৌঁছানোর জন্য রীতিমতো প্রতিযোগিতা করেছে। ব্রিটিশ ক্যাপ্টেন রবার্ট ফ্যালকন স্কয়ার, আর্নেস্ট শ্যাকেলটন এবং এডওয়ার্ড উইলসন 1904 সালে দক্ষিণ মেরু 660 কিলোমিটারের মধ্যে পৌঁছান। প্রতিকূল আবহাওয়া ও রসদের ঘাটতির কারণে দক্ষিণ মেরু জয় না করে তারা ফিরে যেতে বাধ্য হয়। শ্যাকেলটন 1907 সালে আবারও আসেন দক্ষিণ মেরু জয় করতে, কিন্তু সেবারও বাজে আবহাওয়ার কারণে মেরুবিন্দুর 160 কিলোমিটার দূর থেকে তাকে ফিরে যেতে হয়। তাদের প্রায় 45 বছর পরে 1958 সালে পায়ে হেঁটে দক্ষিণ মেরুতে অভিযান পরিচালনা করেন নিউজিল্যান্ডের অভিযাত্রী এডমন্ড হিলারি, যিনি 1953 সালে সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট জয়ীদের একজন। 1956 সাল থেকে আমেরিকার তত্ত্বাবধানে বহু বিজ্ঞানী এই গবেষণাগারে নিয়মিত কাজ করে যাচ্ছেন। গ্রীষ্মকালে প্রায় 200 জন এবং শীতকালে প্রায় 50 জন বিজ্ঞানী, গবেষক এবং রক্ষণাবেক্ষণকারী এখানে বসবাস করেন। এই স্টেশনে আছে দক্ষিণ মেরু টেলিস্কোপ এবং আইসকিউব সাইক্লো নিউট্রিনো অবজারভেশন। এই দুই অবকাঠামোর মাধ্যমে জ্যোতির্বিদ্যা এবং জ্যোতি পদার্থবিদ্যার উচ্চতর গবেষণা করা হয়। বেশ কিছু গবেষণার জন্য ভৌগোলিক দক্ষিণ মেরু বিকল্প জায়গা এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। যেখানে অ্যান্টার্কটিকা মহাদেশে বাস করাটাই অনেক কঠিন, সেখানে দক্ষিণ মেরুর কথা বলাই বাহুল্য। পৃথিবীর সর্বদক্ষিণ বিন্দুতে বসবাসকারীদের সকল রসদ সরবরাহ করা হয় অ্যান্টার্কটিকার তীরবর্তী আমেরিকান ম্যাকমুন্ডো গবেষণা কেন্দ্র থেকে। এছাড়া স্টেশনের ভিতরে কৃত্রিমভাবে শাকসবজিও চাষ করা হয়। মাটির বদলে এখানের চাষাবাদে ব্যবহৃত হয় বিশেষ ধরনের সার, যাকে বলা হয় হাইড্রোপনিক নিউট্রিয়েন্ট সলিউশন। রসদ সরবরাহের পাশাপাশি এখানকার সকল বর্জ্য বিশেষ প্যাকেজিংয়ের মাধ্যমে আবারও ফিরিয়ে আনা হয়। বিমানে চড়ে সবসময় এখানে যাতায়াত করা যায় না, কারণ বছরের কিছু সময় এতই ঠান্ডা থাকে যে বিমানের উড্ডয়ন ব্যবস্থাও জমে বরফ হয়ে যেতে পারে। ম্যাকমুর্ডো থেকে দক্ষিণ মেরুতে যাওয়ার জন্য আমেরিকানরা 2009 সালে নির্জন এই মহাদেশে এক রাস্তা তৈরি করেছেন।
এই রাস্তার নাম সাউথ পোল ট্রেভার্স বা ম্যাকমুডো সাউথ পোল হাইওয়ে। এই মহাসড়কে কোনো পাথর বা পিচ ঢালা নেই। শক্ত বরফের ঢিবি বিস্ফোরকের সাহায্যে ঘুরিয়ে দিয়ে অথবা বরফ কেটে সমান করে রাস্তা তৈরি করা হয়েছে। 1600 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা পাড়ি দিয়ে দক্ষিণ মেরু পৌঁছাতে প্রায় 40 দিন সময় লাগে। তারপরও একটি বিমানের চেয়ে অনেক নিরাপদ। এছাড়া গবেষণাগারে বিভিন্ন বড় বড় যন্ত্রপাতি পরিবহনে বিমানের চেয়ে সড়কপথ অনেক বেশি কার্যকরী। তবে শীতকালে এখানে কোনো পথেই রসদ আসতে পারে না, তাই শীতের আগেই পর্যাপ্ত খাবার, ঔষধ এবং প্রয়োজনীয় সামগ্রী জমিয়ে রাখা হয়। তখন এই স্টেশনে বিদ্যুৎ উৎপন্ন করা হয় 3টি বিশাল জেনারেটরের সাহায্যে। শীতকালে শুধু দক্ষিণ মেরু নয়, পুরো অ্যান্টার্কটিকা মহাদেশই সমগ্র পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকে, কারণ শীতকালে এখানে টানা 4 মাস সূর্যই ওঠে না। বিপরীতভাবে গ্রীষ্মকালে সূর্য দিগন্তরেখা বরাবর চারদিকে ঘুরতে থাকে, কিন্তু কখনোই অস্ত যায় না। অ্যান্টার্কটিকার দীর্ঘ রাতের আকাশে চাঁদ উঠলে তা টানা 1 সপ্তাহ পর্যন্ত দেখা যায়। সমগ্র শীতকাল জুড়ে অ্যান্টার্কটিকায় সূর্য না ওঠার কারণ হলো জুলাই মাসে পৃথিবী সূর্যের সবচেয়ে দূরে সরে যায়। সূর্যের তাপের অভাবে সেখানে অ্যান্টার্কটিকায় প্রচণ্ড ঠান্ডা পড়ে, তাই এই সময়টায় অ্যান্টার্কটিকার শীতকাল। সারা বছর জুড়ে মাত্র একটি দিন আর একটি রাতের কারণে দক্ষিণ মেরুর কোনো নিজস্ব সময় ব্যবস্থা নেই। এখানে থাকা গবেষকেরা নিজ নিজ দেশের সময় অথবা নিকটবর্তী দেশের সময় ব্যবহার করে। তুষারপাতের কারণে প্রতি বছর দক্ষিণ মেরুর উচ্চতা প্রায় 8 ইঞ্চি করে বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ মেরুর কেন্দ্রীয় এই গম্বুজ গুদাম হিসেবে কাজ করে। দিনে দিনে এটি বরফ আর তুষারের নিচে চাপা পড়ে যাচ্ছে। এই স্টেশনের সাবেক ভবনগুলো ইতিমধ্যে চাপা পড়ে গেছে। নতুন ভবন যাতে তুষারের নিচে ঢেকে না পড়ে, সেজন্য একে এমনভাবে বানানো হয়েছে যাতে এর উচ্চতা প্রয়োজন অনুযায়ী বাড়ানো যায়। পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে দক্ষিণ মেরুর প্রকৃত অবস্থান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। দক্ষিণ মেরুর এই বরফের চাদরও প্রতি বছরও প্রায় 33 ফুট করে সরে যাচ্ছে। পৃথিবীর 6টি মহাদেশের অধীনে প্রায় 200টি দেশ থাকলেও অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নেই। এর প্রধান কারণ হলো এখানে মানুষের কোনো স্থায়ী বসতি নেই। তবে চারদিকে শুধু বরফে ঢাকা শীতলতম এই মরুভূমিতে পেঙ্গুইন, সিল্ক তিমিসহ বিভিন্ন প্রকার শৈবাল এবং কিছু অণুজীব উদ্ভিদ রয়েছে। অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রচুর তিমি আসে এখানে। অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে জানতে হলে আমাদের প্লেলিস্টে একটি ভিডিও আছে, ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন। 19 শতকের শুরুতে তিমির চর্বি সংগ্রহের জন্যই মানুষ প্রথম অ্যান্টার্কটিকায় আসতে থাকে। তখনও খনিজ তেল আবিষ্কার হয়নি, তাই তেলের চাহিদা মেটাতে বাণিজ্যিকভাবে তিমি শিকার করা হতো। তিমিকে মাছ বলা হলেও এরা আসলে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। একটি নীল তিমির বাচ্চা প্রতিদিন প্রায় 500 লিটার দুধ পান করে। তিমি সম্পর্কে চমকপ্রদ ভিডিও জানতে আমাদের চ্যানেলে প্লেলিস্ট দেখুন। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওয়েট ফর নেক্সট ভিডিও।